নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি তাদের মধ্যে কিন্তু একটা বেশ সমস্যা তৈরি হয়েছে নিজেদের মধ্যে, এবং সেটা বিহার ভোটের আগে আরো প্রকট হচ্ছে। সেই ছবিটা উঠে আসছে বারংবার। তার কারণ ইতিমধ্যেই আমাদের সামনে এমন একটা ভিডিও এসেছে, যে ভিডিওটা কিন্তু সরাসরি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এনডিএ সরকার তৈরি হলে বিজেপি যাকে মুখ্যমন্ত্রী করতে চাইছে, সেই নিত্যানন্দ রায়, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ তুলেছেন এবং মারাত্মক অভিযোগ তুলেছেন, হিনিয়াস ক্রাইমের অভিযোগ তুলেছেন বিজেপির আরেক নেতা আর কে সিং। আর কে সিং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, বিজেপির অত্যন্ত বরিষ্ঠ একজন নেতৃত্ব। তিনি এই মুহূর্তে নিত্যানন্দ রায়, তার সম্বন্ধে হত্যা এবং তার সঙ্গে অপহরণ, এই ধরনের হিনিয়াস ক্রাইম তার সঙ্গে যুক্ত রয়েছিলেন নিত্যানন্দ রায়, তেমন কথা বলেছেন। এবং তেমন একজন প্রার্থীকে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি মুখ্যমন্ত্রী করতে চাইছে। এই কথাটা কোথাও গিয়ে কিন্তু ভারতীয় জনতা পার্টির যে বর্তমান ছবি বিহারে, সেটাকে কোথাও গিয়ে একটা বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত করে। दूसरे कौन है नेता? दूसरे नेता हैं भाजपा के, जो कि यहाँ पर भाजपा का संचालन करते हैं बिहार में, वो है नित्यानंद राय। उन पर भी हत्या के दो मुकदमे रहे हैं, अपहरण के भी मुकदमे रहे, तो वो भी उपयुक्त प्रतीत, वो तो आपराधिक पृष्ठभूमि के हो गए। শুধুমাত্র এই মুহূর্তে যে আর কে সিং একাই এরকম নেতৃত্ব যিনি বিজেপিকে একদম ধসিয়ে দিতে চাইছেন ভারতীয় জনতা পার্টিকে বিহারের মাটিতে, সেটা নয়। তার সঙ্গে কিন্তু এরকম বহু নেতা রয়েছেন, সবার নাম আজকে আপনাদের বলবো। এবং গুরুত্বপূর্ণ ফ্যাক্টরটা, তারা কিন্তু এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি যে জয়লাভ করুক বিহারে, সেটা কোথাও গিয়ে একটু হলেও তাদের কাছে বাধছে। তার কারণ এই মুহূর্তে প্রচুর লবি কাজ করছে ভারতীয় জনতা পার্টির মধ্যে। এবং একটা লবি হচ্ছে অমিত শাহের লবি, আরেকটা লবি হচ্ছে একদম সরাসরি কোর বিজেপি যারা করে, অর্থাৎ বিজেপি সমর্থন যারা করছে তেমন কিছু মানুষ রয়েছেন, বিজেপির প্রতি তাদের নিবেদিত প্রাণ তারা, এবং পার্টির প্রতি মূলত। এবং অন্য আরেকটা লবি রয়েছে যারা একদম সরাসরি অমিত শাহকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, তারা অমিত শাহ বন্দনায় মত্ত। এইরকম বিভিন্ন মানুষের নাম উঠে আসছে। এবং তারা কেন এই মুহূর্তে বিহারের ভোটের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, তার কারণ এই মুহূর্তে বিহারে ভারতীয় জনতা পার্টির অবস্থা আপনাদের বারংবার দেখিয়েছি আমরা। এবং প্রত্যেকটা মিছিল থেকে প্রত্যেকটা র্যালি, জনসভা, এমনকি অমিত শাহ যেখানে যাচ্ছেন সেখানে পর্যন্ত চেয়ার ফাঁকা, সেরকম ছবি উঠে এসেছে, আপনাদের সামনে রেখেছি আমরা। এবং সেই জায়গাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পরপর নাম এখানে আমাদের কাছে রয়েছে, সে সমস্ত নাম আমরা বলবো। এবং যাদের কিন্তু একটা ফ্যান বেস রয়েছে, যাদের নিজস্ব পকেট ভোট রয়েছে, তারা কি এই মুহূর্তে একটা ক্রস ভোটিং করাতে পারেন, এরকম খবর উঠে আসছে। এবং তাদের প্রথম পছন্দ ভারতীয় জনতা পার্টির যে বিভিন্ন জায়গায় প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, সেই প্রার্থী তাদের পছন্দ নয়। তার কারণ বিভিন্ন ক্ষেত্রে পুরনো যে সমস্ত নেতা, যারা বহুদিনের পুরনো বিজেপি, তাদের নাম কাটা গিয়েছে এবং নাম উঠে এসেছে মৈত্রী ঠাকুরের মতন একদম নবাগত, রাজনীতিতে নবাগত, তাদের নাম তুলে এনে বসিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। সেটা তাদের বিরক্তির কারণ। এরকম বহু লিস্ট আছে, সেই লিস্ট আপনাদের বলবো, এবং বলবো কিভাবে তাদের পছন্দ অন্যদিকে শিফট হয়ে গিয়েছে। অন্যদিক বলতে এই মুহূর্তে বড় সড় একটা ফ্যাক্টর কাজ করছে প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি। পুরনো বিজেপির নেতারা, সূত্রের যেটা খবর, একদম সরাসরি প্রশান্ত কিশোরের যে সমস্ত পার্টি, সেই দিকে ঝুঁকে গিয়েছেন। এবং তাদেরই বন্ধু বান্ধব তারাই দাঁড়িয়েছে প্রশান্ত কিশোরের পার্টির থেকে, তেমন খবর উঠে আসছে। এই সমস্তটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে অবশ্যই আপনারা প্রত্যেকে টক টু বাংলা দেখছেন প্রতিনিয়ত, প্রচুর আপনাদের সমর্থন আমরা পাচ্ছি, কিন্তু সাবস্ক্রাইবটা করুন। অবশ্যই সাবস্ক্রাইব করলে আমরা ভরসা পাবো, আরো এগিয়ে যেতে পারবো। শুরু করছে আজকের এই প্রতিবেদন, অত্যন্ত বিস্তারিত প্রতিবেদন, গুরুত্বপূর্ণ প্রতিবেদন। বিজেপির অভ্যন্তর থেকে একটা আওয়াজ উঠে আসছে এই মুহূর্তে, যে ভারতীয় জনতা পার্টি তাদের ইচ্ছে মতন গুজরাট লবি, কিংবা বলা যেতে পারে অমিত শাহের ইচ্ছে মতন প্রার্থী চুজ করেছে। এবং সেটাকে কোথাও গিয়ে এই মুহূর্তে সমর্থন করছেন না অনেকেই। সেটা ভারতীয় জনতা পার্টির যারা পুরনো নেতা রয়েছেন, তাদের মধ্যে নাম কাদের কাদের উঠে আসছে, যাদের একদম টিকিট কাটা গিয়েছে। নন্দকিশোর যাদব, তিনি বহুদিনের বিজেপির নেতা, 7 বারের এমএলএ। এবং শুধু তাই নয়, তিনি এই মুহূর্তে যে বিধানসভাটা চলছিল, বিহারে তো এখন একটা বিধানসভা আছে, সেই বিধানসভাতে তেজস্বী যাদব বিরোধী দল নেতা, নীতিশ কুমার মুখ্যমন্ত্রী, সেই বিধানসভার অধ্যক্ষ ছিলেন এই নন্দকিশোর যাদব। তার টিকিট কাটা গিয়েছে। এবং তার টিকিট কাটা যাওয়ার কারণটা কি, তাকে সম্পূর্ণভাবে বসিয়ে দেওয়া হয়েছে, তার কারণ তিনি বয়স হয়ে গিয়েছে তার। এবং আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টিতে বয়স সময়সীমা যেটা 75, এবং 75-এর সময়সীমা যেখানে বয়স, সেখানে আরএসএস প্রধান মোহন ভাগবত থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারা কেউই রিটায়ার করলেন। অথচ নন্দকিশোর যাদবকে বসিয়ে দেওয়া হলো 75 হওয়ার আগেই, তার 72 বছর বয়স হাতে কলমে।
সেই জায়গা থেকে নন্দকিশোর যাদব তিনি অত্যন্ত চটে গিয়েছেন এবং তার ব্যক্তিগত স্তরে তিনি কোথাও গিয়ে কিন্তু এই মুহূর্তে একটা ক্ষতি কিংবা একটা চোট পৌঁছানোর চেষ্টা করছেন ভারতীয় জনতা পার্টি কিংবা সামগ্রিকভাবে তার অঞ্চলের যে ভোটটা সেটা আদৌ তারা পাবেন কিনা সেটা কিন্তু একটা প্রশ্ন রয়েছে। এবং সেইখান থেকে আরো নাম উঠে আসছে অশ্বিনী চৌবে। অশ্বিনী চৌবে বহুদিনের বিজেপির নেতা এবং তাকে তো ঘরে বসিয়ে দেওয়াই হলো, শুধু তাই নয় তার ছেলের টিকিট পাওয়ার কথা ছিল সেটাও পাওয়া হলো না। সুতরাং সম্পূর্ণ অশ্বিনী চৌবে তার কিন্তু একটা অবশ্যই শুধুমাত্র চবে ভোট ব্যাংক সেটা নয়, তার সঙ্গে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তার একটা জনসমর্থন রয়েছে সমাজে, বিহারে অন্তত সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে বেশ খানিকটা ক্ষিপ্ত, সেই সমাজটা বেশ খানিকটা ক্ষিপ্ত। এবং তার পরবর্তীতে শাহনওয়াজ হোসেন তিনি অত্যন্ত পুরনো একজন মন্ত্রী ছিলেন এবং অবশ্যই সংখ্যালঘু সম্প্রদায়ের একজন মন্ত্রী ছিলেন। তিনি নরেন্দ্র মোদী যখন মন্ত্রী হয়েছেন তার আগে অটল বিহারী বাজপেয়ীর আমলে তিনি মন্ত্রী হয়ে গিয়েছিলেন, তার টিকিট বাদ দিয়েছে এই মুহূর্তে। সুতরাং সংখ্যালঘু ভোট ব্যাংক অবশ্যই একটা বড়সড় ভোট ব্যাংক ছিল, তার টিকিট বাদ চলে গিয়েছে, এটা একটা বড়সড় ফ্যাক্টর করবে বিজেপির এইবারে অন্তত ভোটে। এবং তার সঙ্গে এবারে আপনাদের বহু নাম আরো আছে, কিন্তু আমরা দু একটা নাম বলি। রাজীব প্রতাপ রুডি, যিনি এই মুহূর্তে কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়া, সেখানে আপনাদের মনে থাকবে হয়তো যে রাজীব প্রতাপ রুডি তিনি জয় লাভ করেছিলেন, অমিত শাহ যাকে ভোটে দাঁড় করেছিলেন তার বিরুদ্ধে ভোটে জিতে গিয়েছিলেন রাজীব প্রতাপ রুডি। তিনিও কিন্তু অমিত শাহ তার সঙ্গে রীতিমতো কথাবার্তা বন্ধ, তিনি বিজেপি করেন, বিজেপির এমপি, কিন্তু অমিত শাহর সঙ্গে কথাবার্তা বন্ধ। সেই জায়গা থেকে রাজীব প্রতাপ রুডি তার একটা বড় সড়ো একটা ভোট ব্যাংক রয়েছে। এছাড়া পরবর্তীতে আসছেন রামেশ্বর চৌরাসিয়া, তারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক এই ক্ষেত্রে রয়েছে। এবং শুধু তাই নয়, সুশীল কুমার মোদী, তার কথাটা যদি আপনাদের মনে থাকে, তিনি ডেপুটি সিএম ছিলেন, বিহারের ডেপুটি সিএম ছিলেন সুশীল কুমার মোদী, তার ছেলে এই মুহূর্তে কিন্তু রয়েছে এবং তার যে ভোট ব্যাংকটা রয়েছে সেটাও কিন্তু একটা বড়সড় ভাবে এফেক্টেড হতে চলেছে, কারণ তার ছেলেকে টিকিট দেওয়া হয়নি। ডেপুটি সিএম থেকে তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, আপনাদের যদি মনে থাকে তখন নীতিশ কুমার বারংবার বলেছিলেন যে আমরা রাম লক্ষণের মতন, আমি মুখ্যমন্ত্রী, সুশীল কুমার মোদী তিনি উপমুখ্যমন্ত্রী, আমরা রাম লক্ষণের মতন, ওনাকে ডেপুটি সিএম থেকে সরিয়ে নিয়ে যাবেন না। কিন্তু তার পরবর্তীতে তাকে রাজ্যসভার সাংসদ করে পাঠিয়ে দেওয়া হয়, পরবর্তীতে তিনি মারা যান এবং সেই ক্ষেত্রটা বন্ধ হয়। কিন্তু সুশীল কুমার মোদীর ছেলে এবং তাদের যে ভোট ব্যাংকের সমস্তটাই কিন্তু এই মুহূর্তে বিজেপির বিরুদ্ধে, অর্থাৎ তাদের একটা বিভিন্ন শাখা, তারা কিন্তু এই মুহূর্তে প্রশান্ত কিশোর তাকে সাপোর্ট করছে। গতকাল আপনাদের একটা এপিসোড দেখিয়েছিলাম যে 34টা এমন সিট রয়েছে, 34টা সিটে সরাসরি প্রশান্ত কিশোর কিন্তু টেক্কা দেওয়ার মতন অবস্থায় রয়েছে ভারতীয় জনতা পার্টিকে। প্রশান্ত কিশোরের পার্টি মূলত তাদেরকে নিয়ে তৈরি হয়েছে যারা জেডিইউতে, বিজেপিতে বিভিন্ন জায়গায় তাদের যে সিট পাওয়া বা তাদের যে সম্পূর্ণ সম্মানটা পাওয়া সেটা তারা পাচ্ছেন না। এবং সেই জায়গা থেকে প্রশান্ত কিশোরের দল এই মুহূর্তে অনেকটা কিন্তু সাপোর্ট পাচ্ছেন এই ধরনের যাদের নেতা আমরা বললাম, যারা বিজেপির মধ্যে বহু পুরনো নেতা, তারা কিন্তু এই মুহূর্তে সাপোর্টটা দিচ্ছেন অমিত শাহকে কোথাও গিয়ে একটা লাগাম টানার জন্য, যে বিহার অন্যান্য স্টেটের মতো নয়, আপনি যেমন ইচ্ছা টিকিট যাকে ইচ্ছা দিয়ে দেবেন, মাইথিল ঠাকুরকে দিয়ে দেবেন টিকিট, আপনি অধ্যক্ষ যে বিহার বিধানসভার অধ্যক্ষ 7 বারের এমএলএ, তাকে সরিয়ে মাইথিল ঠাকুরকে টিকিট দিয়ে দেবেন, সেটা কখনোই কিন্তু ভালোভাবে নিচ্ছে না সেখানকার ভারতীয় জনতা পার্টির যারা পুরনো বিজেপি নেতা রয়েছে। এবং সেই ক্ষেত্রে তারা কিন্তু তাদের সমর্থন বা তাদের যে সম্পূর্ণ তাদের চারপাশে যে সমস্ত মানুষরা থাকে তাদের অনেককেই কিন্তু এই মুহূর্তে প্রশান্ত কিশোর তার দিকে একটা নিয়ে যাওয়ার চেষ্টা কিংবা একটা সম্পূর্ণ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা। ভোট ব্যালট বাক্সে কি হবে সেটা আমরা অবশ্যই জানতে পারবো 14ই নভেম্বর যখন ব্যালট বাক্স খুলবে। কিন্তু এই মুহূর্তে তেজস্বী যাদব লালু প্রসাদ যাদবের পার্টির তরফ থেকে বারংবার যে জায়গাটায় একদম আঘাত করা হচ্ছে সেটা কিন্তু মানুষকে মোবিলাইজ করার জন্য বিভিন্ন পন্থা তারা বেছে নিয়েছে। কি পন্থা? গতকাল তাদের ম্যানিফেস্টো তারা প্রকাশ করেছে এবং সেখানে সবচেয়ে বড় চমক যেটা তেজস্বী যাদব দিয়েছেন, হর ঘর সরকারি চাকরি, সেটার পরবর্তীতে তেজস্বী যাদবের বড়সড় চমক যেটা গতকাল তিনি দিয়েছেন সেটা হচ্ছে যে সরকারি কর্মচারীদের পুরনো পেনশন আবার সেই একই হারে দেওয়া হবে, যেটা নীতিশ সরকারের আমলে রিসেন্টলি কমিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ তাদের যে পেনশন সেটা কেন্দ্রীয় সরকারি পেনশনারদের সঙ্গে একই ভাবে দেওয়া হয় না, একই স্ল্যাবে দেওয়া হয় না, সেটা আবার তাদেরকে দেওয়া হবে তেজস্বী সরকার তৈরি হলে। তার সঙ্গে কি বলছেন তিনি, তার সঙ্গে সংরক্ষণ বিভিন্ন চাকরি ক্ষেত্রে বা কর্মসংস্থানের ক্ষেত্রে সেটা 20% থেকে বাড়িয়ে 30% করা হবে বিশেষ কিছু ক্লাসের জন্য, সংরক্ষিত ক্লাসের জন্য। সেটাও কিন্তু একটা বড়সড় ঘোষণা। এই মুহূর্তে এই ঘোষণাগুলো কিন্তু অবশ্যই কাজ করবে তেমনই অনেকে মনে করছেন। এবং
লালু প্রসাদ যাদবের পার্টি এবং তার সঙ্গে কংগ্রেস পার্টি যেভাবে সম্পৃক্ত হয়ে গিয়েছে, এবং তার সঙ্গে প্রশান্ত কিশোর যদি বেশ কিছু ভোট কাটাকাটির একটা করতে পারেন, এবং সেখানে যদি ভারতীয় জনতা পার্টির পুরনো বিজেপি নেতারা যারা এই মুহূর্তে পাত্তা পাচ্ছেন না, তারা যদি বেশ কিছুটা সাহায্য করে প্রশান্ত কিশোরকে, তাহলে কিন্তু আখেরে যেটুকু ফল সেটুকু কিন্তু অনেকটাই পেতে পারে এই মুহূর্তে ইন্ডিয়া অ্যালায়েন্স। এমনই একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে ভারতীয় জনতা পার্টি, তাদের মধ্যে দুটো ভাগ হয়ে যাওয়া। এবং এই মুহূর্তে চিরাগ পাসওয়ান কিন্তু তেমন ভাবে নিজের যে একটা ক্ষেত্র তৈরি করা সেটা কিন্তু করতে পারছেন না, তিনি প্রচারেও এখনো করতে নামেননি। সবাই বসে আছেন নরেন্দ্র মোদীর ভরসায়। আগামীকাল 29 তারিখের পরবর্তী 30 তারিখ সেই নরেন্দ্র মোদী কখন আসবেন, নরেন্দ্র মোদীর সঙ্গে ঘুরে ঘুরে তারা প্রচার করবেন। এইটা যেখানে প্রেক্ষিত তৈরি হয়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টির কাছে, সেখানে এই মুহূর্তে শুধুমাত্র মোদি ম্যাজিক সেটা কি কাজ করবে? এবং আরেকটা ফ্যাক্টর কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে চিরাগ পাসওয়ানের 29টা সিট, যে 29টা সিটে কিন্তু রীতিমতন এই মুহূর্তে লণ্ঠন এবং তীর, অর্থাৎ আরজেডি এবং জেডিইউ একত্রিত হয়ে যাচ্ছে, তেমন একটা প্রেক্ষিত তৈরি হয়েছে। কারণ চিরাগ পাসওয়ানকে হারাতেই হবে, সেটা কোথাও গিয়ে নীতিশ কুমারের কাছে একটা প্রেস্টিজ ফাইট এই মুহূর্তে, সেই ফ্যাক্টরটাও কিন্তু কাজ করছে। সুতরাং কোথাও কিন্তু ভারতীয় জনতা পার্টির সঙ্গে ভারতীয় জনতা পার্টির যে শরিক দলগুলো তাদের সঙ্গে নিজেরা যে ফাইটটা, জেডিইউর সঙ্গে এলজেপিআর, এই যে ফাইট গুলো সেগুলো কিন্তু সামনে উঠে আসছে। এবং নীতিশ কুমার, আগেই বলে দিচ্ছি আপনাদের যে নীতিশ কুমার বেরোবেন না, নীতিশ কুমার নরেন্দ্র মোদীর সঙ্গে 30 তারিখ থেকে র্যালিতে বেরোবেন না। দু একটা র্যালিতে হয়তো তাকে দেখা যেতে পারে, রাজ্যের মুখ্যমন্ত্রী সেই জায়গায় হয়তো দেখা যেতে পারে, এবং সেই সমস্ত এলাকায় জেডিইউ প্রার্থীরা ভোটে দাঁড়িয়েছে সেই সমস্ত এলাকায়। তেমনই খবর উঠে আসছে এই মুহূর্তে বিহার থেকে। প্রতিদিন নরেন্দ্র মোদী র্যালি করবেন, তার সঙ্গে থাকবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী। সুতরাং বুঝতে পারুন আপনারা যে কতটা গুরুতর এই মুহূর্তে একটা সংঘাতের ছবি উঠে আসছে। নাথিং ইজ ওয়েল দিস টাইম ইন এনডিএ, যেটা উপেন্দ্র কুশওয়াহা বলেছিলেন, সেই একই ছবি কিন্তু বারংবার ধরা পড়ছে। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং আপনাদের মতামত এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তার কারণ সামনেই হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। বিহারের বিধানসভা নির্বাচন ঠিক হচ্ছে সেই সময়টা যখন এসআইআর এর পরবর্তী 1 মাসের মধ্যে একটা বিহারের ভোট অনুষ্ঠিত হতে চলেছে। সেটার ভিত্তিতে 65 লক্ষ মানুষের নাম বাদ চলে যাওয়ার ভিত্তিতে এই মুহূর্তে কোন গঠবন্ধনের সুবিধা হয় সেটা আমরা দেখব। তাদের হাতে বিভিন্ন মেশিনারি রয়েছে, বিভিন্ন মানুষকে অ্যারেস্টেড করিয়ে নেওয়া হচ্ছে, সেটা সিপিআইএম, সিপিআই, তার সঙ্গে প্রশান্ত কিশোরের জনসুরাজ দল, প্রত্যেকটা বিরোধী দল থেকে বিভিন্ন মানুষ অ্যারেস্টেড হয়ে যাচ্ছেন। বিভিন্ন মানুষের ইলেকশন নমিনেশন সেটা প্রত্যাহার করে নিতে তারা বাধ্য হচ্ছেন। এই বিভিন্ন মেশিনারি গুলো তাদের হাতে রয়েছে। তার পরবর্তীতেও যদি এই মুহূর্তে তেজস্বী যাদবের পক্ষে ভোট পড়ে, কংগ্রেসের পক্ষে ভোট পড়ে, এর মানুষ যদি এই মুহূর্তে একটা বদল আনতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই এই মুহূর্তে আবারও প্রমাণিত হবে যে পশ্চিমবঙ্গের ভোটের যে শিরা উপশিরা সেগুলো কোন দিকে যেতে পারে। সেটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এবং পশ্চিমবঙ্গে এসআইআর কতটা প্রভাব ফেলবে সেটা সম্বন্ধে আপনারা অবশ্যই বিভিন্ন কিছু জিজ্ঞেস করছেন, এবং অবশ্যই পরবর্তীতে আমরা প্রতিবেদন তৈরি করব। কিন্তু এই মুহূর্তে বিহারে বিজেপির মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব এবং তার সঙ্গে শরিক দলগুলোর মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব, এনডিএ এর মধ্যে এই মুহূর্তে অন্তর্দ্বন্দ্বের কারণে কিন্তু বহু শতাংশ ভোট কমবে, এবং সেটাই এই মুহূর্তের একটা বড়সড় আপডেট। আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আপনাদের পরিচিত মনে ছড়িয়ে দিন টক টু বাংলা। ধন্যবাদ।